বউকে যখন দায়িত্ব নিয়ে নিয়ে এসেছি তখন এই প্রশ্ন উঠছে কেন? আর তুমি এই কথা বলছোই বা কেন? আমি তোকে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি যখন এই বাড়িতে এসেছিলে কি ভেবে এসেছিলে? চলে যাবে বলে? তাহলে ওর চলে যাওয়ার কথা ভাবছো কেন তুমি? কেন চলে যাবো আমি? আমি আমার বয়ের ঘরে আছি, আমি কেন চলে যাবো? আমার বিয়ে হয়ে গেছে, তুমি জানো না? তুমি চলে যাও আমাদের ঘর থেকে। পুতুল, কি বললাম আমি? যা মেয়ে, দুদিনে না সংসারটা লাটে উঠিয়ে ছাড়বে বলে দিলাম। আমি কিন্তু দেখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমি তীর্থ বলে রাখলাম তোমাকে, আমার উপর কোনো ভরসা করো না। করছি না তো। পুতুলের ক্ষেত্রে তোমার উপর আমি কোনোভাবেই ভরসা করছি না, কারণ আমি জানি পুতুলের ব্যাপারে তুমি কোনোভাবেই কোনো ভরসার জায়গা তৈরি করতে পারো, কারণ তুমি পুতুলকে সহ্য করতেই পারছো না। এটা অসহায় মেয়ে। আর তুমি কি, তোমার উপর আমার কোনো রকম এক্সপেকটেশন নেই। সেরকম হলে আমি পুতুলকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। তাই যাও, যাও তুমি। চাকরি বাকরি ছেড়ে দিয়ে বউয়ের মুখের কাছে মুখ নিয়ে বসে থাকো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বৌদি। তুমি নিজেকে নামিয়েছো বলে এই নয় যে আমি নিজেকে নামাতে পারবো না। সেরকম হলে আমি পুতুলের বাড়িতে গিয়ে থাকবো। আমার বাড়ির লোক যদি আমার সঙ্গে কোঅপারেট না করে তাহলে তো আমার উপায় নেই। সেটা তো পরিষ্কার বুঝতেই পারছি। দৃশ্যটা না আমার চোখের সামনে ভাসছে। শুধু এখন সময়ের অপেক্ষা। আশা করি তোমার কথা শেষ হয়েছে। দেখো বৌদি, এত রাতে তোমার সঙ্গে এইসব ব্যাপারে আমি তর্ক করতে চাই না। তুমি এখন এসো, আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি হাত জোড়ও করছো? আর তো কোনো উপায় নেই, তাই না? এমনিতে তো যাচ্ছ না, হাত জোড় করলে তবু যদি যাও। তীর্থ এত বদল, একটা মানুষ এতটা বদলে যেতে পারে? হ্যাঁ পারে। তুমি তখন থেকে আমার স্যারকে উৎকান্ত করে মারছো বাপু। হ্যাঁ, একটা মানুষকে কেউ কখনো এত জ্বালাতন করে? তোমাদের জ্বালাতন করেই যাচ্ছে। আমি একটা অসুখলা মানুষ, আমার না ঘুমালে শরীর খারাপ করে, জানো তুমি? হ্যাঁ, তোমার তো স্যার ওষুধ দিল, যাও গিয়ে খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ো, যাও, চলো যাও। দেখি কতদিন এই হাবাগোবা মেয়েটাকে নিয়ে তোমার চলে, আমিও দেখব। যাওয়ার আগে উত্তরটা শুনে যাও। সারা জীবন যতদিন পুতুল বেঁচে থাকবে, যতদিন আমি বেঁচে থাকবো, ততদিন। ষাট ষাট ষাট। ও পরাগ, আচ্ছা সত্যি করে বল দেখিনি, এই পাটা কি কোনোদিনও ভালো হবে না? হ্যাঁ না মা, আমার এই পাটা আর কোনোদিনই ভালো হবে না। ও কি কথা? তাইলে তাইলে আমাদের সারাটা জীবন চলবে কি করে? না না, আমার কথা নয়, আমার কথা বাদ দে। ও তোর বাবার পেনশন আছে, আমি ঠিক চালিয়ে নেব, কিন্তু তোর কি করে চলবে সারাটা জীবন? কর্মফল মা, যে অন্যায়গুলো আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতে হবে। না বাবা, ওভাবে ভাবতে হয় না, ভেবো না। তবে একথাও ঠিক, বৌমাটা এত ভালো মেয়ে, তো তার সঙ্গে তুমি এমন খারাপ ব্যবহার না করলেই পারতে। না না, আমি জানি বাবা,
ওই সময় যদি পলু আর তার বউ এসবের মধ্যে ঢুকে না পড়তো না, তাহলে কখনো তুমি এমনটা করতে না, কখনো খারাপ ব্যবহার করতেই না, জানি। ছেড়ে দাও না মা, কি হবে এসব কথা ভেবে বলো? আমি যেরকম মানুষ সেরকম কাজই আমি করেছি। দেখো, মাঝখান থেকে আমি এটা ভাবি যে শিমুল তো এই অবস্থাটা থেকে মুক্তি পেল, ভালোই হয়েছে। আমি সেদিন ওকে বলছিলাম যে শিমুল তুমি এই চাকরিটা করো, বললাম। আর আমি এটা খুব ভালো করে জানি মা, ও ভবিষ্যতে যাই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, এমনকি ও যদি নিজের সংসারটাও করে, দিনের শেষে কিন্তু তোমাকেও দেখবে। না বাবা না, আমাকে দেখার কিছু নেই, তুই বিশ্বাস কর, আমাকে দেখার কিছু নেই। যে বললুম না তোকে, তোর বাবার পেনশন আছে, তাছাড়া এত বড় একখানা বাড়ি আছে তো। হ্যাঁ, এই পরাগ, আজকাল না আমার মাঝে মধ্যে ভয় হয়। আমার কেন জানি না মনে হয় যে পলু যদি কখনো কোনো ছলে বলে কৌশলে আমাকে না জানিয়ে এই বাড়িখানা হঠাৎ বিক্রি করে দেয়, তাইলে কি হবে? পথে বসে যাব তো। না না পরাগ, না, সেরম বলি না। আমি বাড়িখানা বিক্রি করে দেব, আর সেই পয়সা দিয়ে আমার আর আমার ছেলের ঠিক চলে যাবে। হ্যাঁ, কি বল? কিন্তু ওই কথা গিয়ে দাঁড়ালো যে তোর জীবনটার কি হবে? আমার সুস্থ সবল তাজা ছেলে, তোরে কি হলো বাবা? মা, দুঃখ করো না মা, দুঃখ করে কি করবে বলো? আমিও না আর দুঃখ করি না, মেনে নিয়েছি। আমি এটা বুঝতে পেরেছি যে এটা আমার কপালে লেখা ছিল, যা কপালে লেখা আছে সেটাই তো হবে। কিন্তু কি জানো তো মা, আমার যেটা হয়েছে না, এটাতে আমি এক প্রকার শান্তি পাচ্ছি, জানো তো। শান্তি? কি কথা বাবা, শান্তি পাচ্ছ বলছো কেন? বলতে নেই? হ্যাঁ মা, শান্তি পাচ্ছি। শান্তি পাচ্ছি এটা ভেবে যে আমি এতদিন পরে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পেলাম। অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক অপরাধ তো করেছি মা। একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, সরল পরিষ্কার মন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছে আমাদের এই বাড়িতে সংসার করবে বলে। তার তো কোনো দোষ ছিল না, তাকে সংসারটা করতে দেওয়া হলো না, করতে পারলো না সংসার। দেখো, শতদ্রুর সঙ্গে ওর যাই থাকুক না কেন, সেগুলোকে তো ও বয়ে নিয়ে আসেনি, সেগুলোকে তো ছেড়ে এসেছে। ও সবটা বিসর্জন দিয়ে তবে এসেছে। আমি মনে মনে কি করে সেটা অবিশ্বাস করি বলতো? পরাগ, একটা কথা বলি। হ্যাঁ মা, নিশ্চয়ই বলবে। তুমি ছাড়া আর কে বলবে বলো তো? এখন তো তুমি আমার সব থেকে ভালো বন্ধু মা, তাই না? কেউ তো আর আমার পাশে নেই, কেউ আসেও না। তুমি আসো, তোমার কাছে তো আমি সব সব কথা বলি মা, নিশ্চয়ই বলবো। বল। কথায় বলে নে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। তাছাড়া অমন ভাবে ভেবো নে বাবা, তুমি তো তোমার ভুল এখন বুঝতে পেরেছো। তুমি তো বুঝতে পেরেছো তুমি যা করেছো ঠিক করোনি। শোন, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না।
তুই আমার প্রথম সন্তান, কত কষ্টের সন্তান। আমি তোমাকে একা ফেলে কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। তারপরে আবার এত বড় একখানা ধকল কাটিয়ে উঠেছো বাবা তুমি। তোমার তো ফেরারই কথা ছিল না। আমি যে তোমাকে ফিরে পেয়েছি এই তো আমার অনেক। ভগবানকে শত শত ধন্যবাদ জানাই বাবা। আমি কোথাও যাব। তাছাড়া তোমার উপর আমি রাগ করি কি করে? তোমার উপর তো আমি রাগ করতে পারবো না। ওই যে মরার উপর রাগ করে কেউ সেই মরাকে আবার মারে না তো। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। ওই যে বললাম, যতদিন না আমি চোখ বুঝি আমি তোমার কাছে, এটাই তো চিন্তা আমার, যে আমি যতদিন বেঁচে আছি ঠিক আছে, কিন্তু আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে মানে আমি চোখ বুঝলি, তখন আমার পরাগের কি হবে? হ্যাঁ, আমার মতন করে তোমাকে তো আর কেউ আগলে রাখবে না বাবা। কেউ তো এইভাবে তোমাকে দেখে শুনে বাথরুম টাথরুম, তখন তুমি কিভাবে যেতে পারবে? সেই শুধু আমার চিন্তা। তুমি চিন্তা করো না মা, যা হবার তাই হবে। যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে আমি না হয় কোনো আশ্রমে চলে যাব। ও কি কথা? আশ্রম এটা? না, ও সমস্ত আমি সহ্য করতে পারবো না, কিন্তু সব কথা নয়। যাই হোক, তুমি একটা কি বলছিলে মা, বলো। ও হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ওই বৌমা তো এখন এখানেই থাকে, মানে এই পাড়াতেই থাকে, ওই হয়তো বিপাশাদের বাড়িটারিতে থাকে। এখানে রয়েছে যখন এক আধবার আসবে ঠিকই। ও কাল তো আমার পুতুলের বউ ভাত ছিল, আমরা তো কেউ যেতে পারলুম না। বৌমার যাওয়ার কথা ছিল জানিস। আমার কি মনে হয় বৌমা আজ একবার আসবে, ওই পুতুলের ওখানে কি হলো না হলো সে খবর টবর দিতে আসবে। সে মেয়ে নতুন জায়গায় গিয়ে পড়েছে, কেমন আছে না আছে কি করছে, আমাকে ছেড়ে তো থাকে নেই কখন। জন্মস্থান মাকে ছেড়ে থাকেনি কোথাও। ওই একবার ওই দীঘানা কোথায় গেছিল বৌমার সঙ্গে, তাছাড়া। তাই ভাবছিলাম যে কান্নাকাটি করলো কি করলো না সে সমস্ত কথা, মানে কেমন আছে না আছে বৌমা তো সব জানাতে আসবে। ওই তুতুলরাও গেছিল আমি জানি, তো অনেক রাতে ফিরেছে বোধহয়, এখনো তো তুতুলরা কেউ এলো নে। ওদের কাছেও পরে জেনে নিতে পারি, কিন্তু বৌমা যদি আসে তাইলে তাকে একবার বললে হয় না? কি বলবো? না, আমিও বলবো। আমি তার হাতে পায়ে ধরে বলতে পারি, কিন্তু মানে তুমি যদি বলো যে তুমি এখন ভালো হয়ে গেছো, সে যদি তোমার সঙ্গে থাকতে রাজি হয়। না মা, না, অসম্ভব। এই কথাটা আমি ওকে বলতে পারবো না। এতটা স্বার্থপর আমি হতে পারবো না মা, আমাকে তুমি ক্ষমা করো। কি আছে বলো তো? তুমি ভেবে দেখো, শিমুলের জীবনে এখন কত আলো, কত আলো। ওকে এখানে এই অন্ধকারের মধ্যে কেন আমি টেনে আনবো মা? আর আমার মতো একটা মানুষের সঙ্গে কেন ওকে জীবন কাটাতে বলবো? কি আছে আমার? না মা, এটা হয় না। শিমুল খুব ভালো থাক, ও নিজের মতো করে
সুন্দর করে জীবনটা কাটাক। আর দেখো, এই কথাটা তো সত্যি যে শতদ্রু ছেলেটা তো খুব ভালো, তাই না? শিমুলকে খুব ভালোবাসে। শতদূর তার কথা তো আজকাল আর শুনছি না। মানে মাঝখানে সে কিছুদিন যাতায়াত করেছিল বটে, কিন্তু আজকাল আমি আর তার কথা শুনতে পাচ্ছি না। আমি জানি না ঠিক করে, কিন্তু বৌমার সঙ্গে কি তার যোগাযোগ আছে আদৌ? কি জানি, হয়তো দুজনের মধ্যে মতের কোনো অমিল টমিল হয়েছে, তার কথা তো আর শুনি না। হতেই পারে, হতেই তো পারে। দেখো, এই যে শিমুল আমার সঙ্গে এখনো যোগাযোগ রেখে চলেছে, আমাদের যে ডিভোর্স হয়ে গেছে তারপরেও ও আমার সঙ্গে একইভাবে যোগাযোগ রাখছে, এটা তো শতদ্রুর পছন্দ নাও হতে পারে, এবং না হলে কিছু বলার নেই, সেটা স্বাভাবিক। সেই জন্যই তোমাকে আমি বলছি, মা, তুমি না শিমুলকে আর এসবের মধ্যে জড়িও না, ছেড়ে দাও ওকে, নিজের মতো করেও জীবনটা কাটা। আমাদের স্বার্থে আমরা ওকে আর কত ব্যবহার করব, মা? মা, বৌমা, বৌমা, এসো এসো, এই অনেকদিন বাঁচবে গো, তোমার কথাই বলছিলাম আমরা দুজন। এসো। হ্যাঁ, আসলে নিচে তোমাকে দেখতে পেলাম না, তাই ভাবলাম। এসো এসো মা, এসো এসো, ভেতরে এসো। এই দেখো না, আমাকে তো আজকাল বেশিরভাগ সময় আমার ছেলেটার কাছে থাকতে হয় না। হ্যাঁ গো মা, ও তো আর একা একা উঠতেও পারে না। ও বৌমা, এই যত দিন যাচ্ছে পা দুটো অবশ হয়ে যাচ্ছে গো। বাথরুম টাথরুমে নিয়ে যাওয়া, সেও আমাকেও নিয়ে যেতেই হয়, আর পেরে উঠছি না বৌমা। একটা লোক খুঁজছি, তোর ছাই সে লোকও কোথাও পাচ্ছি না। কি করি বলো তো, আমার দ্বারা হয় এত কিছু? মা, কি আশ্চর্য! আচ্ছা, শিমুল এলে তুমি সবসময় আমাদের সমস্যার কথাগুলোই কেন বলতে থাকো বলতো? এই তো তুমি বলছিলে তুমি জিজ্ঞেস করবে দিদি কেমন আছে, সেগুলো জিজ্ঞেস করো। মা, লোক কিন্তু একটা রাখা দরকার। তোমার পক্ষে এখন এসব করা সম্ভব নাকি? আমি বরঞ্চ একটা লোক খোঁজার চেষ্টা করব। না না শিমুল, শোনো, লোক দেখতে হবে না, আমি পারবো। আমি ওই ধরে ধরে পারবো সব করতে। দেখেছো মা, কিছুতেই লোক রাখতে দেবে না গো, কিছুতেই দেবে না। না আমি বুঝি, আসলে ভাবে কি জানো তো, এখন তো চাকরিটাও নেই, মানে চাকরিটা আর ঠিক করে করতে পারবে কিনা কোনোদিন জানে না তো, তাই বোধহয় কি বিপদে পড়েছি বলো দেখি বৌমা, কি করবো আমি এখন? মা, তোমার ছেলে প্রাণে বেঁচে ফিরেছে, সেটাই অনেক ঈশ্বরকে ধন্যবাদ জানাও, এটাই মানো। আর তারপরে যা বিপদ আপদ আসবে সেগুলো তো কাটিয়ে উঠতেই হবে। তবে হ্যাঁ, লোক ছাড়া কিন্তু চলবে না। তোমার পক্ষে তো আর এত কিছু করা সম্ভব নয়। আমি পারছি না গো, শুধু ওই ধরে ধরে নিয়ে যাই সব সময় বাথরুম টাথরুমে, সেটাও তো ভালো করে পারি না, ওই যাতে পড়ে না যায় কোনোভাবে ধরে থাকি আমি ওকে, জানো। কিন্তু এখানে তো সবসময় বসে থাকলে আমার চলে না, নিচে যেতে হয়, তো ওর খাবার তৈরি করতেই যেতে হয় বৌমা। হ্যাঁ, পেট পেট কি করি বলো, পেটে তো দুটো দিতেই হবে, তাই না? ওই যাই রান্না বান্না করি আর ভয় ভয়ে থাকি, কি জানি ছুটে ছুটে আসি বারবার, কি জানি দেখি পড়ে টড়ে গেল কিনা, একা একা ওঠার চেষ্টা করেছে। একবার কি হলো জানো বৌমা, ওই পা পিছলে পড়ে যাওয়ার মতো হয়েছিল জানো। যদি পড়ে যেত কি করতুম আমি? পারতুম না তো, আমি তো তুলতেও পারতুম না। তোমার ছোট ছেলে কোথায় মা? কে জানে, জানি না গো মা, দুদিন ধরে তার কোনো পাত্তাই নেই, বাড়িতে ফেরে নে,
তবে কাল ওর দিদির বউ ভাতে গেছিল কিনা আমি জানি না। আমাদের তো চোখে পড়েনি। বলছিলাম কি, আমার মেয়েটা কি খুব কান্নাকাটি করছিল গো? সেটাই তো স্বাভাবিক, কান্নাকাটি তো করবেই। বারবার জিজ্ঞেস করছিল আমাকে, জানো তো, যে মা কেন আসেনি, মা কোথায়। তোমাদের জন্য বড় মন কেমন করছে। তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল মা তুতুলের হাত দিয়ে। নানা তত্ত্ব পেয়েছে, কিন্তু পুতুল দিকে তো জানো এসবের থেকে লোক বেশি ভালোবাসে। বারবার তোমাদের খোঁজ করছিল, কিন্তু কি আর করা যাবে। অবশ্য কাল তো পুতুল দিয়ে আসবে। হ্যাঁ, কাল আসছে বুঝি? ও বৌমা দাঁড়া, ওই আমি ভাবছিলাম কি তোমাকে একটা কথা বলি, অবশ্য বলতে ভয় ভয় করছে না। তুমি বললে যে কাল পুতুল আসবে, কাল যখন পুতুল আসবে তুমি আসবে তো মা? মা, নতুন জামাই আসবে, তুমি একা সবকিছু সামলাবে কি করে বলো? আমি আসবো, এসে করে দিয়ে যাব। না শিমু, না মানে? দেখো শিমুল, আমি তোমাকে একটা কথা বলি। তুমি না এই বাড়ির জন্য আর বেশি ভেবো না। তুমি এখন এই মুহূর্তে কাছাকাছি আছো, তাই তুমি যদি না থাকতে তাহলে কি হতো? মাকেই তো সব করতে হতো, তাই না? যদি প্রয়োজন হয়, মা না হয় যাবে বাইরে দোকান থেকে খাবার কিনে আনে। যদি সেটাও না হয়, তাহলে আমাদের পাশেই তো কাকিমা রয়েছে, কাকিমাকে বলবে, না রিকোয়েস্ট করবে, কাকিমা না হয় হাতে হাতে একটু সাহায্য করবে। তোমার এসবের মধ্যে থাকার দরকার নেই শিমু। তোমার জীবনের অনেকটা মূল্যবান সময় তুমি নষ্ট করেছো আমাদের এই পরিবারের জন্য, আর তোমাকে সেই সময়টা নষ্ট করতে হবে না। তাছাড়া দেখো, এই কথাটা হয়তো আমার বলা ঠিক হবে না, তাও বলছি, এই শতদ্রুর সঙ্গে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, কে বলতে পারে, হয়তো এই কারণগুলোর জন্য হয়েছে। একবার ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আবার সেই স্বামীর জন্য তুমি এত কিছু। আমি যেটা করেছি একজন মানুষ হিসেবে করেছি, স্বামী ভেবে করিনি। আর কেউ যদি এটা না বোঝে, সেটা পুরোপুরি তার সমস্যা।